এটিএন নিউজ দেখছেন। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আমাদের আজকের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। দর্শক, বিশ্বের তুমুল জনপ্রিয় পানীয় চা। কয়েকদিন আগে বিশ্বের চা দিবস পালন করা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় আগামীকাল বাংলাদেশেও পালিত হবে বিশ্ব চা দিবস। এবং এই চা শিল্প নিয়ে আজ আমরা কথা বলার চেষ্টা করব আমাদের আজকের আয়োজনে। তবে তার আগে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। চা বোর্ডের তথ্য অনুযায়ী আজ থেকে 12 বছর আগে প্রায় 1 কোটি কেজি চা আমদানি করা হতো বাংলাদেশে। তবে চা বোর্ডের পদক্ষেপের ফলে এখন চা আমদানি বন্ধ রয়েছে এবং বেড়েছে মানুষের কর্মসংস্থান। বর্তমানে বাংলাদেশে 168টি বাণিজ্যিক চা স্টেট রয়েছে, যার মধ্যে কয়েকটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কর্মক্ষম চা বাগান রয়েছে। এবং আজ এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডের জিএম সেলস অ্যান্ড মার্কেটিং জনাব ইব্রাহিম মাহমুদ স্যার। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, শুরুতেই যদি জানতে চাই চা ইন্ডাস্ট্রি বাংলাদেশে আসলে এই বর্তমান সামরিক যে অবস্থাটা, এটা সম্পর্কে আসলে একটা ছোট্ট করে যদি বলেন। আমি বাংলাদেশের চা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার আগে আমি যেহেতু কিছুদিন আগে আন্তর্জাতিক চা দিবস হয়ে গেল 21শে এপ্রিল, আমি চাচ্ছি যে ওইখান থেকে শুরুটা করতে। চায়ের ইতিহাসটা বেশ রোমাঞ্চকর। চীনের সম্রাট সেন নং, উনি যেটা করেছিলেন, উনি হচ্ছেন একজন শাসক ছিলেন সেন নাং। উনি যেটা করতেন সেটা হচ্ছে বিভিন্ন প্রদেশে ঘুরে বেড়াতেন এবং ওনার নামের অর্থ হচ্ছে স্বর্গীয় কৃষক। তো উনি হচ্ছেন কৃষিবিদ এবং আরেকদিকে হচ্ছে উনি পুষ্টিবিদ ছিলেন। আচ্ছা। তো উনি একদিন একটা প্রভিন্সে বসেছিলেন। তো উনি একটা ডিক্রি জারি করেছিলেন যে সবাইকে পানি ফুটিয়ে খেতে হবে। তো সেই জায়গাটা থেকে উনি যখন বসেছিলেন ক্লান্ত, তখন একটা ক্যামিলিয়া গাছের নিচে ছিলেন। তো ওই ক্যামিলিয়া গাছের পাতা পড়ে ওই ফুটন্ত পানির ভিতরে। তখন সেখানে দেখে যে বিভিন্নভাবে কালার চেঞ্জ হচ্ছে এবং এক পর্যায়ে দেখে যে একদম রেডিশ কালার। পরে ওনার খুব আগ্রহ জাগে, উনি ওটা পরখ করতে যেয়ে দেখেন এটা বেশ তার শরীরকে চাঙ্গা করে, ক্লান্ত শরীরকে। এবং পরবর্তীতে উনি যখন দেখেন যে এটার গুণাগুণগুলো দেখতে পেলেন, তখন এটাকে একটা ঔষধ হিসেবে উনি ট্রিট করতে শুরু করলেন। তখন থেকে চীনে এই চায়ের প্রচলনটা শুরু হয়। পরবর্তীতে 16 শতকের দিকে পর্তুগিজকে ঘিরেই তারপরে হচ্ছে ইউরোপে চায়ের প্রবেশ ঘটে। তখন পর্তুগিজের যে প্রিন্সেস ছিলেন ক্যাটরিনা, ওর সাথে হচ্ছে গিয়া ইংল্যান্ডের যে চার্লস III, ওর যখন ম্যারিজটা হয় তখন হচ্ছে গিফট হিসাবে চা দেওয়া হয়। সেখান থেকে চা কিন্তু ইংল্যান্ডের 17 শতকের দিকে বেশ পপুলারিটি অর্জন করে। এবং এরপরে যখন চীন থেকে তারা চা আনতো, ওর বিনিময়ে যে ডলারটা দিতে হতো, ওদের রিজার্ভে যখন দেখলো যে একটা ঘাটতি তৈরি হচ্ছে, তখন ওরা কিন্তু ভারতবর্ষ অলরেডি কিন্তু তখন আমাদের এই উপমহাদেশটা ওরা শাসন করত। তখন ওরা করলো কি, যে এই উপমহাদেশে থেকে আফিম নিয়ে চীনকে দিল এবং চীনকে বললো তোমরা আমাকে চা দাও। তখন চীন থেকে ওরা চা নিত এবং এখান থেকে আফিম দিত। পরবর্তীতে ওরা যখন এটা চাষ শুরু করার চেষ্টা করলো আসামের দিকে সিডসটাকে নিয়ে, তখন দেখলো আসামে এই চায়ের জাত আছে আরেকটা। তো একটা হচ্ছে চীনের জাত আর একটা হচ্ছে আসামের জাত। এভাবে করে দার্জিলিং থেকে শুরু করে ধীরে ধীরে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে, কারণ ব্রিটিশরা যেটা করেছিল সেটা হচ্ছে যে ওরা এই অঞ্চলে চায়ের মার্কেট তৈরি করার জন্য প্রথম যখন এই উপমহাদেশের মানুষকে চা খাওয়ানো শুরু করলো, তখন এই উপমহাদেশের লোকেরা চাটা পছন্দ করতো না, কারণ তিতকুটে একটা ভাব ছিল। তো দেখলো যে এই অঞ্চলের লোকেরা দুধ, চিনি এটার মিশ্রণে বা পায়েস, পিঠা, পুলি এগুলো বা এই লিকুইড ফরম্যাটে ভালো পছন্দ করে, তখন ওরা এর সাথে দুধ চিনি মিক্সড করে দেওয়ার পরেই এটার একটা মার্কেট ক্রিয়েট হলো। সেখান থেকে বাংলাদেশে 1857 সালে সিলেটের মালনীছড়া থেকেই আমাদের এখানে আবার একটা জাত পাওয়া যায়। হ্যাঁ, তো সেইখান থেকেই আমাদের চায়ের যাত্রাটা শুরু। এবং বাংলাদেশে চায়ের যাত্রার যে শুরুটা, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 57-58 সালে চেয়ারম্যান ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু ঢাকায় টি বোর্ডের এই অফিস স্থাপনের কার্যক্রম শুরু করেন। এবং পরবর্তী স্বাধীনতা উত্তর বাংলাদেশে তখন হচ্ছে গিয়ে যে দুইটা কাজ করে, বাংলাদেশ টি ইন্ডাস্ট্রিজ ম্যানেজমেন্ট কমিটি পুনর্গঠন করেন যুদ্ধোত্তর চা বাগানগুলোকে, যখন যুদ্ধে ক্ষতিগ্রস্ত চা বাগানগুলোকে আবার পুনর্নির্মাণের জন্য। এবং পরবর্তীতে 1973 সালে যে আবার বাংলাদেশ বিটিআরআই, যেটা এখন টি রিসার্চ ছিল, সেটাকে স্টেশনটাকে এখন করা হয়েছে বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট। এভাবে করে যাত্রাটা শুরু হয়। এখন আসি বাংলাদেশের বর্তমান ইন্ডাস্ট্রির অবস্থাটা কোথায়। এখানে বাংলাদেশে বর্তমানে গত বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি চা প্রডিউসড হয়েছে। 103 মিলিয়ন কেজি চা প্রোডাকশন হয়েছে।
আচ্ছা। বাট দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে কি গত বছর ছিল গত এক দশকের মধ্যে সবচেয়ে চায়ের দাম কম ছিল অকশনে। অ্যাভারেজ প্রাইস ছিল 171 টাকা আচ্ছা। সামথিং। তো এখানে একটা বিষয় যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনের একটা হিসাব 2022 সালের যে সিওপি বলি আমরা এটাকে, কস্ট অফ প্রোডাকশনটা আপনার প্রতিটা গার্ডেনের অ্যাভারেজ যে কস্ট অফ প্রোডাকশন আছে সেটা হচ্ছে আপনার প্রায় 217 টাকা। সো এইটা বাংলাদেশের চা ইন্ডাস্ট্রির জন্য একটা থ্রেট, কারণ যদি মালিকরা যদি চা বিক্রি করে যদি তার টাকাটা তুলতে না পারে, প্রফিট যদি না আসে, প্রফিট করতে না সেক্ষেত্রে পারে, সেক্ষেত্রে তো এটা একটা বড় চ্যালেঞ্জ। আর এইখানে কনজামশনের একটা ব্যাপার আছে, প্রোডাকশনের সাথে সাথে কনজামশনের যে ব্যাপারটা, বাংলাদেশের কনজামশন কিন্তু হিউজ বেড়েছে। সো আমাদের অলমোস্ট 99% হচ্ছে গিয়া প্রোডাকশনটা কী হয়, কনজিউম হয়ে যায়, জি। এবং 1%-এর মধ্যে এটা আমরা এক্সপোর্ট করতে পারি। তো এই একটা চ্যালেঞ্জ আমাদের জন্য আছে। আচ্ছা, এখন ইন্ডাস্ট্রির অনেকেই গুণগত মান সম্পন্ন চা উৎপাদন করছে, বিভিন্ন ধরনের চা আমরা বাজারে দেখি। আপনারা নিয়ে এসেছেন অর্গানিক চা। জি, জি, জি। এটার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন আপনারা? আমরা সার্টিফিকেশনটাকে একটা বড় প্রাধান্য দিচ্ছি, কারণ কি দেখেন, অর্গানিক চা প্রোডাকশন করতে গেলে পরে এইটার তো একটা দেখা যাচ্ছে যে ভিত্তি দরকার। যেমন আমরা যে অর্গানিক চাটা প্রডিউস করি সেটাতে কোনো প্রকার ফার্টিলাইজার ইউজ করা হয় না, কোনো রকম সিনথেটিক কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, পেস্টিসাইড ইউজ করা হয় না। সো এবং এটা করার ফলে এটার প্রসেসটা অনেক ডিপে থেকে হয়, অনেক ডিপ থেকে। তো এটা করতে গেলে রেইন ফরেস্ট অ্যালায়েন্স একটা সার্টিফিকেশন, যেটা জীব বৈচিত্র্যের জন্য, যে একটা বাগানে আপনি কোনো পশু পাখি, কোনো কীটপতঙ্গ, কোনো কিছু মারতে পারবেন না, তাহলে ক্ষতিকর পোকা হলে কী করবেন আপনি? এই ক্ষতিকর পোকাগুলোকে আমরা কি করে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি, এবং এইটার জন্য আমরা কি করি, ভেষজ লতাপাতা দিয়ে আমরা যে রসটা তৈরি করি, যে লিকুইডটা, ওই লিকুইডটা স্প্রে করি, এবং আমরা কিন্তু গোবর, ভার্মি কম্পোস্ট এগুলো ইউজ করি, এবং আমরা ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তারপরে জাপানিজ এগ্রিকালচার স্ট্যান্ডার্ড, তারপরে আমরা হচ্ছে গিয়া বায়োবিডি, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের এই যে সার্টিফিকেশনগুলো আমাদের আছে সেগুলো প্রুভ করে যে হচ্ছে গিয়ে আমরা যে 100% অর্গানিক জায়গাটা মেনটেন করি, এবং আমরা যে পরিবেশের জন্য, জীব বৈচিত্র্যের জন্য যে কাজটা করছি, সেই জায়গাটা থেকে যে আমাদের বিজনেসটা যে একেবারে বায়োডাইভার্সিটিকে প্রোটেক্ট করে, ওইখানকার কমিউনিটিকে প্রোটেক্ট করে, আমরা যে কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, ওইখানে আর্থসামাজিক উন্নয়ন নিয়ে কাজ করছি, সেটারই একটা রিফ্লেকশন। আচ্ছা, কাজী অ্যান্ড কাজী টি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিকভাবে সার্টিফাইড অর্গানিক চা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সেই শুরুর যাত্রার গল্পটা যদি শুনতে চাই। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যখন পঞ্চগড়ে গেলেন, পঞ্চগড়ে যাওয়ার পরে উনি দেখলেন যে বর্ডার এরিয়াতে অনেক চায়ের বাগান। তো উনি যখন তৎকালীন ডিসিকে বললেন যে ওই পাশে যদি চা হয় এখানে কেন হবে না, তখন একটা পরীক্ষামূলকভাবে চেষ্টা করে দেখা হয় যে আসলে এখানে চা হচ্ছে, কারণ দার্জিলিং ওখান থেকে মাত্র 56 কিলোমিটার দূরে। তখন বাংলাদেশের বিভিন্ন শিল্পপতিদেরকে আহ্বান জানানো হয়, 90 দশকের কথা বলছেন? হ্যাঁ, শেষের দিকে। আচ্ছা। তো তখন যখন সবাইকে আমন্ত্রণ জানানো হয় এবং বলা হয় ইনভেস্টমেন্টের জন্য, অনেকেই রাজি হয়নি। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে কাজী শাহেদ আহমেদ নেই। তো স্যার তখন যেটা করলেন যে ওখানে আমাদের ওখানে কিছু ব্যবসা ছিল, এবং স্যার ওখানে কিছু জমি টমি কিনতেন, এবং ওখানে এসপিসি পোলের বিজনেসটা ছিল। তো স্যার তখন কি করলেন, ওই এলাকা তো ধূসর মরুভূমির মতো এলাকা, মঙ্গা পিরিজও একটা এলাকা, ওরকম গাছপালাও নাই, মরুভূমির মতো একটা এলাকা। তো স্যার কি করলেন, ওখানে উনি 1000 গরু কিনলেন, এবং সাথে সাথে উনি প্রায় 16,000 বিঘা জমি কিনলেন। উনি ওখানে পাখি নিয়ে আসলেন, ওখানে উনি আপনার পর্দার পাড় থেকে কেঁচো নিয়ে আসলেন, এনে গোবরের সাথে মিক্স করে ওই জায়গাটাকে উর্বর করার চেষ্টা করলেন। তারপরেই কিন্তু ওইখানে চা ট্রি প্লান্টেশনের কাজ শুরু করেন, এবং আফটার দ্যাট 2006 সাল থেকে আমরা বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করি। এরপর যে একটু থামাতে হচ্ছে আমাকে, আমাদের একটা বিরতির সময় হয়েছে। জি, বাংলাদেশের চা শিল্প নিয়ে আসলে আরও অনেক গল্প করব আজকে, আমরা আরও অনেক কথা, অনেক তথ্য জানতে চেষ্টা করব। আমাদের আজকের বিষয় একটি 22টি পাতা চা শিল্প নিয়ে কথা বলছি আমরা। বিরতির পর ফিরে আসছি, সঙ্গেই থাকবেন।
বিরতির পর আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আমাদের আজকের আয়োজনে। দর্শক, বাংলাদেশের চা শিল্প নিয়ে আজ আমরা কথা বলার চেষ্টা করছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডের জিএম সেলস অ্যান্ড মার্কেটিং জনাব ইব্রাহিম মাহমুদ স্যার। আপনাকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, আচ্ছা, বাংলাদেশে তো অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে চা উৎপাদন করছে, তো মানুষ আসলে কেন কাজী অ্যান্ড কাজী চা কেন খাবে, এর উপকারিতাগুলো যদি বলতেন। খুব চমৎকার একটা প্রশ্ন। দেখেন, আমরা কাজী অ্যান্ড কাজী টি একটা ভিন্ন ধারার চা ইন্ডাস্ট্রিতে একটা ভিন্ন ধারার প্রবর্তন করেছি। আমরা দেশে একমাত্র আন্তর্জাতিক সনদপ্রাপ্ত 100% অর্গানিক চা, এবং আমাদের স্বাদের যে বৈচিত্র্য এটা অনন্য। যেমন আমরা গ্রিন টি তৈরি করি, আমাদের এই গ্রিন টির একটা সিরিজ আছে যেটাকে আমরা বলি হচ্ছে গ্রিন অফ গুডনেস। আপনি শুনলে অবাক হবেন, আমাদের এই যে গ্রিন অফ গুডনেসে শুধু গ্রিন টি না, আমরা যখন গ্রিন টির সাথে মিন্ট, পুদিনা পাতাটা মিক্সড করি থাকে সেটা হচ্ছে গ্রিন মিন্ট। তার মানে হচ্ছে স্বাদের একটা বৈচিত্র্য আছে। গ্রিন লেমন গ্রাস, গ্রিন জেসমিন, অর্থোডক্স গ্রিন। এবার আসি, এটাকে আমরা বলি গ্রিন অফ গুডনেস। এই গ্রিন অফ গুডনেসে কি আছে? আপনি যখন গ্রিন টি খাচ্ছেন আপনি এখানে পলিফেনল পাচ্ছেন, যেটা মেটাবলিজমকে বাড়াচ্ছে এবং আপনাকে কি করছে, ফ্যাটটাকে বার্ন করতেছে। থিয়ানিন নামক একটা উপাদান আছে যেটাকে ফ্যাট বার্নকে এক্সিলারেট করে, এবং আপনার এটাতে ইজি নামে একটা উপাদান আছে যেটা হচ্ছে ক্যান্সার সেলটাকে ধ্বংস করে এবং ওটা বাড়তে দেয় না। আচ্ছা, এবং আপনি যদি আসেন আমাদের অর্গানিক গ্রিন মিন্ট চাতে, এইটাতে একটা উপাদান আছে ফাইটোনিউট্রেন্ট। এটা কি করে, ডায়াবেটিসের জন্য একটা সুরক্ষা বলয় ক্রিয়েট করে এবং যে ইনসুলিন সিক্রেশন ওইটাকে প্রোটেকশন দেয়। আর একটা মজার ব্যাপার দেখেন, এটা কিন্তু আপনার শরীরে প্রতিনিয়ত আপনি কিন্তু প্রচুর খাবার নিচ্ছেন, আপনি কিন্তু ভিতরে বিভিন্ন ধরনের আপনার ওয়েস্টেজ ক্রিয়েট হয়, সেটাকে ডিটক্সিফাই করে। আচ্ছা, সো এবং গ্রিন লেমন গ্রাসের কথা যদি আমি বলি, এটা কিন্তু আপনার অ্যান্টিঅক্সিডেন্ট, নট অনলি অ্যান্টিঅক্সিডেন্ট, এটা আপনার পুরা ইমিউন সিস্টেমটাকে বুস্ট করে। আচ্ছা, আর জেসমিনটা আপনার একটা পেইন কিলার হিসাবে কাজ করে। আচ্ছা, এবার আসেন, আমাদের তো গ্রিন অফ গুডনেস গেল, এবার আসেন ব্ল্যাক হারমোনিতে। এখানে আমাদের যেটা আছে তুলসী জিঞ্জার। দেখবেন যে তুলসী চাটা এমন একটা চা যেটা হচ্ছে গিয়া ব্ল্যাক টির সাথে সংমিশ্রণে জ্বর, ঠান্ডা, কাশি আপনার নিমেষে চলে যাবে এটাতে, এবং এটা অনেকখানি রিলিফ দেয়। জিঞ্জার টির সাথে আমরা কি করি, একেবারে অর্গানিক জিঞ্জার দিই, অর্গানিক তুলসী দিই। আমরা কিন্তু কোনো ফ্লেভার ইউজ করি না, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভারের মধ্যে আমরা নেই। যেটা হচ্ছে জিঞ্জারটা আপনার কি করে, মোশন সিকনেসটাকে দূর করে, বমি বমি ভাব, সাইনাসের ব্যথা, তারপরে হচ্ছে গিয়া আপনার সাইনোসাইটিস, তারপরে হচ্ছে যেটা আপনার হচ্ছে গিয়া মাইগ্রেন এবং মাথায় যে ব্যথাটা হয় এটা কিন্তু রিলিফ করে এবং বমি বমি ভাবটাকে দূর করে জিঞ্জার টিটা। এবার আসেন আমাদের হোয়াইট টি, এটাতে ক্যাটাচিন নামে একটা উপাদান আছে যেটা ক্যান্সার সেলটাকে কিন্তু ধ্বংস করে এবং এটা বাড়তে দেয় না। বাইমুদান, এটা কিন্তু আপনার ইন্টার কার্ডিওভাস্কুলার যে সিস্টেমটাকে আছে, এই সিস্টেমটাকে আরো বেশি রিজুভিনেট করে। বিভিন্ন ধরনের হার্বাল ইনফিউশনও আমাদের আছে, চায়ের সাথে আসলে টারমারিক, এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজটা করে। একটু যদি জানতে চাই যে বাংলাদেশে চা হচ্ছে অন্যতম রপ্তানিকারক একটি পণ্য, তো আগামী বছরগুলোতে আসলে চা শিল্প কোন পর্যায়ে যেতে পারে বা কি ধরনের বাধা আপনারা দেখছেন সামনে? চা শিল্পের সবচেয়ে বড় বাধা হচ্ছে কোয়ালিটির জন্য দরকার হচ্ছে ওইরকম একটা এনভায়রনমেন্ট। এখন দেখেন ওয়েদার কন্ডিশনটা কিন্তু আমাদেরকে ফেভার করছে না। চায়ের জন্য আদর্শ এনভায়রনমেন্ট হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 29 ডিগ্রি পর্যন্ত, 203 মিটার সেন্টিমিটার আমাদের অ্যাভারেজ একটা বৃষ্টি আছে। এটা ঠিক ছিল, কিন্তু এই যে প্রচণ্ড তাপের কারণে 3টা পোকা প্রচণ্ড পরিমাণে আক্রমণ করে, যখন তাপমাত্রা যেটা এপ্রিল মেতে আমাদেরকে কিন্তু চা ইন্ডাস্ট্রিতে ব্যাপক ক্ষতি করেছে। সেটা হচ্ছে কি, প্রথমে ক্যাটারপিলার ও কী করে, কচি পাতাগুলোকে খেয়ে ফেলে। দেন হচ্ছে রেড মাইট, ও কচি পাতা, ম্যাচিউর পাতা সব পাতাগুলোকে ও অ্যাটাক করে এবং সালেক সংশ্লেষণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। আবার উই পোকা, এটাও কিন্তু ডিস্টার্ব করে। আর হেলিফেল্টিস একটা মশা আছে, ওর একটা বড় এন্টিনা থাকে কুজ, ওইটা দিয়ে ওরা কী করে, ওই কচি পাতাগুলোকে খেয়ে ফেলে। এটা হয় কি, অতিবৃষ্টি হলে এবং যখন দেখা যাচ্ছে যে রৌদ্রোজ্জ্বল দিন যখন না পায়, যার ফলে হচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলা করে আসলে বাংলাদেশে চা শিল্প এগিয়ে যাচ্ছে। এই শিল্পের বিকাশের কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করছেন? এখানে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ইরিগেশন সিস্টেমটাকে, এই জন্য প্রচুর ইনভেস্টমেন্ট দরকার। গভর্নমেন্টকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে বাগান মালিকদের সাথে, এবং কারণ কি, যখন তাপের কারণে এবং পানি পাচ্ছে না তখন ইরিগেশন সিস্টেম যেন ঠিক থাকে, সেই ট্রির জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে এবং কোয়ালিটি চা উৎপাদন করার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এখন যতটুকু আমাদের দেশে ইম্পোর্ট হয়, এটা হয় কিন্তু ভেরিয়েন্ট টি করার জন্য করে। আমরা কিন্তু যদি বলা হয় বাংলাদেশে 1 নাম্বার কোয়ালিটি উৎপাদনে এবং
রপ্তানিতে আমরা শীর্ষে আছি বিকজ অফ হচ্ছে গিয়ে আমরা ভেরিয়েন্টটি করি, আমরা কোয়ালিটিটি করি। এই বছর একটু বিষয় আপনার কাছে যদি জানতে চাই যে ইদানিং ভেজাল চাষ একটু বাজারে দেখা যাচ্ছে, এ থেকে আসলে কোন ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা যারা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছেন বা সরকারের আসলে করণীয় কি কি রয়েছে? দেখেন, একটা জিনিস হচ্ছে ভেজাল, আর একটা জিনিস হচ্ছে গিয়া লো কোয়ালিটির চা। লো কোয়ালিটির চাটা কেন হয় আমি তো বললাম আপনাকে, যে যখন দেখা যাচ্ছে যে পাতা থেকে জুইসিনেসটা তাপের কারণে চলে যায়, তখন কিন্তু সুইটনেসের জায়গায় চায়ের মধ্যে সাওয়ারনেসটা বেড়ে যায়। এবং আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে প্লাকিং ডাউন বলি আমরা। একটা চা 7 থেকে 9 দিনের মধ্যে তুলতে হবে, আচ্ছা আচ্ছা। টু লিফ অন বাড। কিন্তু এটা অনেক সময় দেখা যাচ্ছে যে 14 দিন 15 দিনে চলে যায়। অনেক ক্ষেত্রে উত্তর অঞ্চলে যেটা হয় যে 40 দিন পরে দেখা যাচ্ছে যে একসাথে 8টা 10টা পাতা নিয়ে ওরা কেটে ফেলতেছে। তো লো কোয়ালিটির চা প্রোডাকশন করে বলে আসলে এই চাটা হচ্ছে গিয়া খুবই লো কোয়ালিটির চা। আবার এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক মার্কেটেও ইন্ডিয়া থেকে প্রচুর লো কোয়ালিটির চা বাংলাদেশে ঢোকে। জি। তো এইটার জন্য আমাদের যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকারের তরফ থেকেও একটা সাপোর্ট লাগবে, যাতে করে এই চাগুলো দেশে ঢুকতে না পারে, এবং বাংলাদেশের বাগান মালিকদেরকে একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিতে হবে, এর নিচে যেন কোয়ালিটি চা প্রোডাকশনে তারা জি, না আমরা করতে পারে। অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। দর্শক, আজ আমরা কথা বলছিলাম চা শিল্পের আদ্যপান্ত নিয়ে। আমাদের বিষয় ছিল একটি কুড়ি দুটি পাতা। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সঙ্গে থাকবেন এটেন নিউজের।